আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেডিটেশন সেশনে। আজকের আমাদের মেডিটেশন সেশনে আমি পরিচালনা করছি ডক্টর আতিকুল হক মজুমদার, সাইকিয়াট্রিস্ট এবং সাইকিয়াট্রিক রিসার্চার, ঠিকানা সাইকিয়াট্রিক এবং ড্রাগ অ্যাডিকশন ক্লিনিক থেকে। আমাদের আজকের মেডিটেশন সেশনের যেটা শিরোনাম সেটা হচ্ছে যে সোশ্যাল ব্রেইন। তো সোশ্যাল ব্রেইন, এটা টপিকটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এইটার সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা আছে, কিন্তু তারপরেও তো সোশ্যাল ব্রেইন এটা বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের ইন্ডিভিজুয়াল ব্রেইন যতটুকু, সেইটার বাইরেও কিন্তু আমাদের একটা সত্তা আছে, সেটা হচ্ছে যে আমরা সামাজিক প্রাণী। এবং এই কারণে আমাদের মস্তিষ্কের এমন অনেক নেটওয়ার্ক আছে, নিউরোনাল নেটওয়ার্ক আছে, যেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা অন্যদের সাথে আমাদের মুখের ভাষার বাইরেও আমাদের একটা কমিউনিকেশন হয়। যেমন অন্যদেরকে দেখে আমাদের অনেক রকম অনুভূতি হয়, কাউকে দেখে ভালো লাগে, কাউকে দেখে হয়তো আমাদের কোনো সময় হয়তো রাগ হতে পারে। তাহলে এই যে বিভিন্ন ধরনের আবেগ আমাদের তৈরি হয়, শুধু সেটা না, আমরা অন্যদেরকে দেখে আমাদের ব্রেইনে অন্যদের অনুভূতিগুলো কিন্তু আমরা বুঝতে পারি, অন্যদের অনুভূতিগুলো আমাদেরকে স্পর্শ করে। হ্যাঁ, তো সেই ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের ভিতরে এমপ্যাথি যেমন কাজ করে, একজনের কষ্ট দেখলে আমাদের ভিতরে কষ্ট লাগে, বা একজনের হাসি, একজনকে হাসতে দেখলে আমরা হাসি অনুভব করি। তো এই যে একজনের আবেগ আমাদেরকে স্পর্শ করে, এইটাই হচ্ছে আমাদের এমপ্যাথি, বা এটা একটা নেটওয়ার্ক, ব্রেনের নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে যে মিরর নিউরন নেটওয়ার্ক, যাদের কাজই হচ্ছে যে অন্যদের আচার আচরণ বা আবেগকে বোঝার চেষ্টা করা এবং সেটাকে ফলো করা, নিজের ভিতরেও ওইটার একটা প্রতিচ্ছবি তৈরি করা। এটার প্রয়োজন ছিল যখন মানুষ শিকার করত অন্যদেরকে মানে অন্য প্রাণীদেরকে, এবং বনে বাস করত, তখন তাদের আসলে একজনকে আরেকজনের ফলো করাটা খুব দরকার ছিল, কারণ তখন তো অনেক বন্য পশুর আক্রমণে তাদের প্রাণহানির আশঙ্কা থাকতো। তো এই কারণে যদি কোনো একটা এরকম বন্য পশু, একটা ভয়ানক পশু যদি তাদের কাছাকাছি আসে, তাহলে একজনের ভিতরে একটু পরিবর্তন হলে সাথে সাথে অন্যরা সতর্ক হয়ে যেত। যেটা আমরা দেখি এখন একটা হরিণের পালের মধ্যে যদি দেখা যায় যে কোনো কারণে একটা হরিণ একটু সচকিত হয়েছে, সে তাকে দেখে কিন্তু অন্যরাও সচকিত হয়ে যায় মুহূর্তের মধ্যে। তো এই যে মুহূর্তের মধ্যে একজনের আবেগ বা একজনের অনুভূতি দ্বারা অন্যরা প্রভাবিত হয়, এইটাই হচ্ছে সেই মিরর নিউরন অ্যাক্টিভিটিস, বা এইটাই হচ্ছে সেই সোশ্যাল নেটওয়ার্ক। এবং এগুলি নিয়ে এইটা ছাড়াও আরো অনেক ধরনের গবেষণা আছে যে মানুষের আসলে হ্যাপিনেস কিসে। তো এটা নিয়েও অনেক দীর্ঘমেয়াদী কিছু গবেষণা আছে, যে গবেষণা থেকে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে মনে হতে পারে যে অর্থ সম্পদ একটা হ্যাপিনেসের একটা সূচক, কিন্তু দেখা গেছে যে এটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত হ্যাপিনেসের সাথে আর্থিক যেটা যে আয় বা একটা সঙ্গতি, এটার সাথে হ্যাপিনেসের কিছুটা সম্পর্ক আছে বটে, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পরে, মানে ইউএস এর একটা গবেষণাতে দেখা গেছে যে যাদের বার্ষিক আয় $1,00,000, এই $1,00,000 পর্যন্ত হ্যাপিনেস মানে ইনকামের সাথে সমানুপাতিক, কিন্তু এর পরে কিন্তু এটার আর কোনো ইয়ে থাকে না, এটার আর কোনো সম্পর্ক থাকে না, অর্থাৎ এটার পরে আর কোনো রিলেশন থাকে না। এরপর কেউ যতই সম্পদশালী হোক না কেন, তার হ্যাপিনেস কিন্তু আর বাড়ে না। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেছে যে মাইন্ডসেট। দেখা গেছে যে কাদের বাড়ে, যাদের মাইন্ডসেট ছিল এরকম যে যারা আগে থেকেই হ্যাপিনেস তাদের ভিতরে কালচার করতে পারতো, তারা দেখা গেছে যে যতই তারা সম্পদশালী হয়েছে তাদের হ্যাপিনেস বেড়েছে। আর যারা ছিল বেসিক্যালি আনহ্যাপি স্বভাবের, অর্থাৎ কমপ্লেনিং এবং নিজেদের জীবন নিয়ে যারা অতটা সন্তুষ্ট না, তাদের ভিতরে দেখা গেছে যে অর্থ সম্পদ বাড়ার সাথে সাথে তাদের ভিতরে কিন্তু লোনলিনেস বেড়েছে। তাহলে হ্যাপিনেসটা খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং এটার সাথে সোশ্যাল ব্রেনের সম্পর্ক আছে এই কারণে যে আরেকটি গবেষণায় দেখা গেছে যে
মানুষের আসলে দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে অটোনমি আর একটা হচ্ছে কানেক্টেডনেস। তো অটোনমির সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে আর্থিক সঙ্গতির। যত বেশি যার অর্থ সম্পদ বাড়বে তত বেশি সে অটোনোমাস হবে, তত বেশি তার অটোমেটিক সে তার জীবনযাপন করতে পারবে, তাকে বাজারে যেতে হবে না, সে অনলাইনে সমস্ত কিছু করতে পারবে, তার প্রতিবেশীদের সাথেও তাকে মিশতে হবে না। এখন আমরা যেটা দেখি যে শহর বা আরবান লাইফে যেটা এখন একটা বড় বৈশিষ্ট্য, যে কেউ আমরা প্রতিবেশীদেরকে চিনি না যারা আরবান সোসাইটিতে থাকি। কিন্তু এর উল্টো যেটা কানেক্টেডনেস, অর্থাৎ প্রতিবেশীদের সাথে একটা সুসম্পর্ক, সদ্ভাব। তো গবেষণায় যেটা দেখা গেছে যে কারা বেশি সুখী, দেখা গেছে যে যারা কানেক্টেডনেস যাদের ভিতরে বেশি তারা বেশি সুখী, অর্থাৎ যারা নিজের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের ভিতরে সুখ বা সুখ, সেলফ স্যাটিসফ্যাকশনটা বেশি। এখন এখানে খুব ইম্পর্টেন্ট একটা মজার একটা টুইস্ট হচ্ছে যে প্রতিবেশীর সাথে পারস্পরিক সুসম্পর্ক কখন বজায় থাকে? যখন কেউ অটোনোমাস হয় তখন কিন্তু বজায় থাকে না, বরং যখন কেউ আর্থিকভাবে কিছুটা তার অসম্পূর্ণতা থাকে তখনই কিন্তু এটা বেশি প্রকটভাবে প্রকাশিত হয়। যেমন যদি কারো দেখা যায় যে রান্না করতে গিয়ে তেল শর্ট পড়েছে, তখন হয়তো প্রতিবেশীর ভাবির কাছ থেকে যে ভাবি আমাকে একটু তেল দেন। কারণ আগে কিন্তু আমরা আমাদের ছোটবেলায় এরকম দেখেছি যে একটা বাসায় একটা জিনিস একটু শর্ট হয়েছে, পাশের বাসা থেকে ধার করে আনা হয়েছে। তো এই যে যখন আমরা এই কারণে প্রতিবেশীদের কাছে দ্বারস্থ হই, এইটাই কিন্তু সোশ্যাল বন্ডিং, এবং এইটা হচ্ছে হ্যাপিনেসের খুব বড় একটা সূচক। মানে আমি দীর্ঘদিন ফিনল্যান্ডে ছিলাম এবং ওখানে আমি আরবান বা সাব আরবান সোসাইটিতে আমি অনেক নিবিড়ভাবে থেকেছি। আমার অভিজ্ঞতাতেও আমি দেখেছি যে ওইখানে যেখানে একটু গ্রামীণ পরিবেশ, সেখানে কিন্তু প্রতিবেশীদের সাথে এরকম সম্পর্ক যে তারা একজন আরেকজনের একটা বেড়ার ক্ষেত্রে সমস্যা হলো, আরেকজনকে ডাকলো এবং তারা একসাথে মিলে আনন্দের সাথে সেটা সারাই করছে, একসাথে ওটা মানে তারা উদযাপন করছে। এইভাবে তাদের ভিতরে কিন্তু হ্যাপিনেসটা কাজ করে। আর এখানে আবার আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট সোশ্যাল কানেক্টেডনেস বা সোশ্যাল ব্রেনের সাথে, সেটা হচ্ছে যে যত বেশি আমরা কানেক্টেড ফিল করবো তত বেশি আমাদের এখানে একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে অক্সিটোসিন। সো অক্সিটোসিনকে বলা হয় সোশ্যাল বন্ডিং হরমোন। কারণ এই হরমোনের প্রভাবে মানুষের ভিতর লয়্যালটি বাড়ে, পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং সে যে গোত্রের মধ্যে থাকে সেই গোত্রের প্রতি তার আনুগত্য এবং ভালোবাসা এগুলি বেশি পরিমাণে প্রকাশিত হয়। তাহলে এই যে সোশ্যাল ব্রেইন, এই যে অক্সিটোসিন, এই অক্সিটোসিনের আবার একটা বিপরীত একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে অক্সিটোসিনের প্রভাবে যেটা হয় যে সোশ্যাল গ্রুপ তৈরি হয় বটে, কিন্তু ওই যে এটার মধ্যে আবার ইন গ্রুপ তৈরি হয়ে যায়। অর্থাৎ যত বেশি আমি একটা গোষ্ঠীর প্রতি নিজের আনুগত্য এবং তাদের সাথে আমি একাত্মতা অনুভব করব, তত বেশি আমি অপর অন্যান্য গোষ্ঠীর প্রতি আমি বিরূপতা অনুভব করব। তাহলে এই জিনিসটা এত বেশি ব্যাপক যে এটা নিয়ে অনেক গবেষণা আছে এবং দেখা গেছে যে মানুষকে খুব সহজেই আসলে ইন গ্রুপ এবং আউট গ্রুপ বানানো যায়। এটার জন্য আসলে যে আমরা মনে করি অনেক সময় যে না, এটা বুঝি একটা হাজার বছরের একটা ব্যাপার বা দীর্ঘ সাংস্কৃতিক ব্যাপার, যেমন বিভিন্ন ধরনের ধর্মে যে সহিংসতা আছে, জাতিগত নৃতাত্ত্বিক যে সহিংসতা আছে, আমরা এগুলিকে মনে করি যে এটা বুঝি শত শত বছরের ব্যাপার। কিন্তু আসলে এগুলি নিয়েও এভাবে রিসার্চ করে দেখা গেছে যে খুব সহজে এরকম ভাবে পার্থক্য করা যায়। আমরা যেটা দেখি যে কোনো খেলার ক্ষেত্রে, যে কোনো খেলার দল সাপোর্টের ক্ষেত্রে এরকম একটা গবেষণা এরকম করা হয়েছে যে ভলান্টিয়ারদেরকে তাদেরকে একটা বোর্ডে কিছু ডট দেখানো হয়েছে বিভিন্ন কালারের, একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট এবং কালারফুল লাল, নীল এবং যেটা হচ্ছে গ্রে। এবং ওখানে যারা ছিল পার্টিসিপেন্ট তাদেরকে বলা হলো যে ওইখানে কত সংখ্যক ডট আছে সেইটা তোমরা মানে মোটামুটি অনুমান করে লিখো। তো দেখা হলো পার্টিসিপেন্টরা লিখেছে, প্রত্যেকেই লিখেছে। তারপরে যেটা করা হলো যে ওই লেখার থেকে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করা হলো। একটা গ্রুপ হচ্ছে যে যারা সবচাইতে কম সংখ্যক ডট অনুমান করেছে, সেই কম সংখ্যক যারা তাদের থেকে অর্ধেক, এবং সবচাইতে বেশি সংখ্যক যারা করেছে সেইখানে হচ্ছে বাকি অর্ধেক।
তাহলে এভাবে যখন দুটো ভাগ করা হলো খুব সামান্য সিলি বিষয় নিয়ে, ডটের সংখ্যা নিয়ে, তারপরে দেখা হলো ওই যে যখনই গ্রুপ হয়ে গেল তখন দেখা হলো যে এক গ্রুপ, সেই গ্রুপের সদস্যরা নিজেদের প্রতি অনেক সহমর্মিতা অনুভব করছে এবং বিপরীত গ্রুপের প্রতি তারা বিরূপতা পোষণ করছে। এবং এই ধরনের আরেকটি গবেষণা আছে যেটা আমি এর আগেও কোনো সেশনে বলেছি, সেটা হচ্ছে যে একদল ভলান্টিয়ারকে তাদেরকে দেখানো হলো যে 6টা হাতের ছবি এবং সেই 6টা হাতে ইনজেকশন সিরিজ দিয়ে আর কি একটা খোঁচা দেওয়া হচ্ছে। তো এটা দেখলে তো সবার ভিতরে মিরর নিউরন উদ্দীপ্ত হয় এবং এমপ্যাথি তৈরি হয় এবং ব্রেইন স্ক্যানে সেটা দেখা যায়। তো দেখা গেল যে ওই 6টা হাতের উপরে যদি এক একটাকে এক একটা লেবেল করে দেয়া যায়, যেমন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এথিস্ট, এরকম 6টা যখন বিভিন্ন রিলিজিয়ন আলাদা করে দেয়া হলো, তখন দেখা গেল যে যেই রিলিজিয়নের অন্তর্ভুক্ত ভলান্টিয়াররা, সেই রিলিজিয়নের হাতটার প্রতি হাতে যখন সুই সুই ফুটানোর চিহ্ন ছবি দেখানো হচ্ছে, তখন তার ব্রেইন বেশি অ্যাক্টিভেটেড হয়েছে মিরর নিউরনে, অর্থাৎ সে বেশি সহানুভূতি তার ভিতরে তৈরি হয়েছে। তো এমনকি যে এথিস্ট, সেও দেখা গেল এথিস্টের হাতে যখন সুই ফুটানোর দৃশ্য দেখানো হলো তখন তার ভিতরে মিরর নিউরন বেশি অ্যাক্টিভেটেড হয়েছে। তাহলে এই যে আমরা ইন গ্রুপ এবং আউট গ্রুপ খুব সহজেই আমরা এভাবে দ্বিধান্বিত হয়ে যাই। তো এই দ্বিধান্বিত হয়ে গেলে আমরা আমাদের স্বাভাবিক বিচার, বিবেচনা, বিবেক, বুদ্ধি এগুলিকে হারিয়ে ফেলি এবং তখন আমরা বায়াসড হয়ে যাই। হ্যাঁ, এবং এই কারণে আমরা দেখা যায় একজন চোর ধরা পড়লে সবাই মিলে তাকে পিটাতে উৎসাহিত হই এবং একজনের আচরণ আমরা অন্যরা অনুকরণ করি। তো এইটার আরেকটা ভয়াবহ একটা প্রকাশ হচ্ছে ডেমোনাইজেশন বা ডিহিউম্যানাইজেশন। এবং মানুষের ইতিহাসে এ পর্যন্ত যত রকম খারাপ, তথাকথিত খারাপ যা কিছু করা হয়েছে, খারাপ তথাকথিত এই জন্য বলছি, আসলে কোনো কিছুকেই আসলে আমরা ক্যাটাগরাইজ করার কিছু নাই ভালো মন্দ বলার, কারণ একজনের কাছে যেটা ভালো আর একজনের কাছে সেটা খারাপ। তো এরকম যত কিছু করা হয়েছে, সে ইহুদি গণহত্যা থেকে শুরু করে বাংলাদেশ বা অন্যান্য দেশ, যত সভ্যতা, প্রাচীন সভ্যতা, সব জায়গায় যারা শাসক গোষ্ঠী তারা সহজেই আরেক দলকে এরকম ভাবে আরেক দলের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে যখন তাদেরকে এরকম ডিহিউম্যানাইজ করা হয়। যেমন আমরা রুয়ান্ডার গণহত্যার কথা জানি। তো রুয়ান্ডার গণহত্যার সময় ওই সময় যারা শাসক ছিলেন হুটু এবং টুটসি, এই দুইটা উপজাতি ওখানে বসবাস করে। তো তখন অনেকদিন ধরে তারা এই ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন রেডিওতে যে যারা টুটসি তারা হচ্ছে লাইক ককরোচ, তারা তেলাপোকার মতন। তাহলে এইরকম যখন আমরা ডিহিউম্যানাইজ করি তখন যেটা হয় যে আমাদের ব্রেইনে ওই যে যাদের বিরুদ্ধে এটা প্রচারণা বা প্রোপাগান্ডা করা হচ্ছে তাদেরকে তখন আমাদের ব্রেইন আর মানুষ হিসাবে মনে করে না, এবং তখন তাদেরকে মনে করে যে অন্যান্য এরকম প্রাণী যারা ক্ষতিকর প্রাণী, সেটা যে ককরোচ হতে পারে বা জানোয়ার হতে পারে বা এরকম ডেমন, যেটাই হোক না কেন, এই ধরনের তখন ব্যাপারটা হয় এবং তখন তাদের প্রতি আর সহানুভূতি মনের ভিতরে আসে না। তাহলে এই যে এতক্ষণ এই আলোচনা করলাম, এইটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদেরকে বা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি সম্ভব হয় কিভাবে এই ধরনের বায়াসনেস থেকে সরিয়ে রাখতে পারি, কারণ এগুলি এমন ধরনের বায়াসনেস, এটা খুব সহজেই আমরা প্রভাবিত হয়ে যাব। তো এটা থেকে প্রতিহত নিজেদেরকে সেফগার্ডে রাখার দুটো কৌশল আছে। একটা কৌশল হচ্ছে যে অনেক কিছু জানা, আমরা যত বেশি পার্সপেক্টিভ জানবো, বিভিন্ন অন্যদের সম্পর্কে, তাদের চিন্তা ভাবনা সম্পর্কে পড়াশোনা করব বা বিভিন্ন ধরনের মুভি দেখব বা এই ধরনের কিছু শিখবো, তত বেশি আমরা অন্যদের পার্সপেক্টিভ সম্পর্কেও জানতে পারবো। যেমন আমি এটা বলি যে গতদিন আমাকে একজন বলছিলেন, আমার খুব ঘনিষ্ঠ একজন, যে আরেকজনের সম্পর্কে যে সে এরকম এই ধরনের আচরণ করেছে, এটা ঠিক না। তখন আমি বললাম যে দেখো, তোমার কাছে মনে হতেই পারে যে এই আচরণটা সঠিক না, কিন্তু যে এই আচরণটা করেছে তার কাছে তো সেটাই সঠিক। তাহলে তোমার পার্সপেক্টিভ থেকে তুমিও সঠিক এবং তার পার্সপেক্টিভ থেকে সেও সঠিক। সুতরাং এখানে আসলে বিচারের কিছু নাই যে কে সঠিক, কারণ দুইজনের দিক থেকে সঠিক এবং আসলে জগৎটা এভাবেই চলে। কেউই
একেবারে মানে চরমভাবে বা একেবারে নিরবিচ্ছিন্নভাবে কেউই সঠিক হতে পারে না, সবারটাই একটা আপেক্ষিকতার মধ্যে চলে তার চিন্তা ভাবনাগুলি। তো দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, দ্বিতীয় যে সেফগার্ডের যেটা কৌশল, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডিহিউম্যানাইজেশন সম্পর্কে সতর্ক থাকা। অর্থাৎ যখনই আমরা দেখব যে কোনো রকম প্রচারণা, কারণ এখন সামাজিক মাধ্যমে খুব সহজে বিভিন্ন জিনিস ছড়ানো হয়, প্রচারিত হয়, তাহলে এই ধরনের প্রচারণার ভিতরে যেখানে দেখব যে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো পক্ষকে এরকম ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, যে আর এরা হচ্ছে এরকম পশু, এরা হচ্ছে মানে অমানুষ, বা এরা হচ্ছে এরকম বর্বর। হ্যাঁ, এই যে বর্বর শব্দটা এসেছে বারবেরিয়ান, বারবেরিয়ান শব্দটা আমরা জানি যে গ্রিক ওরা যে যারা ওদের বাইরের যারা তাদেরকে বারবার বলতো, বারবেরিয়ান বলতো। কেন? কারণ তাদের ভাষাটা ছিল ডিফারেন্ট, সেই ডিফারেন্ট ভাষাটা এরকম হিসাবে এটাকে তারা একটা মানে তুচ্ছ তাচ্ছিল্য একটা অংশ হিসাবে বলে, এইভাবে তাদের বারবার বা বারবারিয়ান এই শব্দটা উদ্ভব করে। অর্থাৎ তাদের মতন ভাষায় কথা বলে না, তারাই হচ্ছে বর্বর, যেটা আমাদের বাংলাতে আবার ওটাই পরিবর্তিত হয়েছে বর্বর, বর্বরতা বা বর্বর হিসাবে। তাহলে এই যে আমরা বর্বরতা বলি, কেন বর্বরতা বলি? কারণ তারা আমাদের মতো না। অর্থাৎ যাদেরকে আমাদেরকে মনে হবে আমাদের মতো না, তাদেরকে আমরা এরকম ভাবে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করি। তো যখন আমরা এইটা জানবো, তখন কিন্তু আমরা নিজেদেরকে সতর্ক রাখতে পারবো। তো আমরা এখন আমাদের মেডিটেশন শুরু করি। মেডিটেশনের জন্য আমরা প্রথমে ব্রিদিং এক্সারসাইজ করব, অর্থাৎ নাক দিয়ে শ্বাস নেবো 1 থেকে 4 গুনতে গুনতে, ধীরে ধীরে আমরা চোখ বন্ধ করে 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস নেই। 1 থেকে 4 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাসটা ধরে রাখি। 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি, এবং শ্বাস যখন ছাড়বো তখন পেটটা ভিতরের দিকে যতটুকু সম্ভব টেনে নেবার চেষ্টা করবো। আবারও আমরা শ্বাস নেই নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে, মনে মনে শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আরেকবার শ্বাস নেই মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এখন মেডিটেশনের মধ্যে আছি। মেডিটেশনের মধ্যে যখন আমরা আছি, এই সময়টা আসলে এরকম যে আমরা স্বতঃস্ফূর্তভাবে যেটা করি সেটাই হচ্ছে মেডিটেশন। তো আমরা আসলে প্রতিনিয়ত আমরা মেডিটেশনের মধ্যেই থাকি, কিন্তু আমরা সেটা জানি না। আমরা নিজেদের ভিতরে দ্বন্দ্বের মধ্যে থাকি। আমরা সবসময় আমাদের একটা অসন্তোষের মধ্যে দিয়ে থাকি। অসন্তোষ, যেমন আমার ভিতরে রাগ হচ্ছে, এটা নিয়ে আমার ভিতরে অসন্তোষ, কেন আমার ভিতরে রাগ হচ্ছে। তো যখন আমরা অসন্তোষ আমাদের ভিতরে পোষণ করি, তখনই কিন্তু আমরা মেডিটেশনের মধ্যে আর থাকি না। কিন্তু যখন আমরা পরিপূর্ণভাবে আমাদের আবেগ অনুভূতির কাছে আত্মসমর্পণ করি, ওটার সাথে প্রকৃতির স্রোতের মতন ভেসে যাই, তখনই আমরা মেডিটেশনে থাকি। অর্থাৎ এই যুক্তিতে যদি আমরা কোনো কারণে প্রচন্ডভাবে রেগে যাই, রাগ অনুভব করি, তাহলে সেই রাগটাকে যদি আমরা একেবারে আত্মস্থ করি যে না, আমি প্রচন্ড রেগে আছি, এবং রাগের কাছে আত্মসমর্পণ করা, যেটা শুনলে প্রথমে মনে হবে কাউন্টার ইনটুইটিভ, পরস্পর বিরোধী, কিন্তু আসলে যখন আমরা আত্মসমর্পণ করব আমাদের আবেগের কাছে, তখনই আমাদের পক্ষে সম্ভব আমাদের আবেগকে প্রাকৃতিকভাবে এটাকে প্রবাহিত হতে দেয় আমাদের ভিতরে। এবং যত রেজিস্ট করব আমরা, বাধা দেবার চেষ্টা করবো, তত বেশি এটা আমাদের ভিতরে আরো অস্থিরতা তৈরি করবে, আমাদের কর্টিসল লেভেল বাড়াবে, এবং আমাদের স্ট্রেসের কারণে আমাদের চিন্তা ভাবনা, মেমোরি সবকিছু ক্ষতিগ্রস্ত হবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও শ্বাস নেই 1 থেকে 4 গুনতে গুনতে,
শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার শ্বাস ছাড়তে থাকি ধীরে ধীরে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা মেডিটেশনে আগে যে বিষয়টা নিয়ে বলছিলাম যে আমাদের সোশ্যাল ব্রেইনের অনেক ভালো দিকও আছে, আবার এটার এমন কিছু দিক আছে যে জিনিসটা এটাও আসলে অবশ্যম্ভাবী। কারণ আমরা পরস্পর বিরোধিতা আমাদের মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য। কারণ আমাদের মস্তিষ্ক এমনভাবে বিবর্তিত হয়েছে যে আমাদের ভিতরে সবকিছুর একটা দ্বন্দ্ব আছে। আমাদের যেমন নিজেদেরকে নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে, যে আমরা নিজেদেরকে চাই এমনভাবে দেখতে, আমরা তথাকথিত মানবিক গুণাবলী সম্পন্ন এক মানে হতে নিজেরা চাই এবং অন্যদেরকেও সেরকম ভাবেই দেখতে চাই। কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছে যে আমাদের ব্রেইনের ভিতরে অনেক বায়াসনেস আছে, কগনিটিভ বায়াস বলে বা এটাকে কগনিটিভ এরর বলে বা হিউরিস্টিক্স বলে। এই বায়াসগুলির কারণে যেটা হয় যে আমরা ওই যে ইন গ্রুপ আউট গ্রুপ হয়ে যায়। আমার ক্ষেত্রে যেটা স্বাভাবিক আরেকজনের ক্ষেত্রে সেটাকে স্বাভাবিক আমরা ধরতে পারি না। যেমন আমরা মনে করি যে মানবিক গুণাবলী হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, হ্যাঁ, সবাইকে এইভাবে দেখা। কিন্তু তথাকথিত অমানবিক গুণাবলী বা অমানবিক বৈশিষ্ট্য সেগুলিও কিন্তু আমাদেরই বৈশিষ্ট্য, কিন্তু আমরা সেগুলিকে মানতে চাই না, আমরা সেগুলিকে অস্বীকার করি। এটা হচ্ছে আমাদের একটা প্রবণতা এবং এটার জন্য আমরা নিজেদের কাছ থেকে সবসময় পালিয়ে বেড়াই, নিজেদের কাছ থেকে নিজেরা লুকিয়ে রাখি নিজেদেরকে। কারণ আমরা নিজেদের মুখোমুখি হতে ভয় পাই যে আমার ভিতরে কেন এই ঘৃণা, আমার ভিতরে কেন এই ধরনের অন্যায়, তথাকথিত অন্যায় চিন্তা, আমার ভিতরে কেন এরকম উচ্ছৃঙ্খলতার চিন্তা বা এগুলি কেন থাকবে, এই আচরণ কেন থাকবে, আমি অতীতে কেন এই ধরনের তথাকথিত অনেক খারাপ কাজ করেছি, অন্যায় পাপ করেছি। তাহলে এই সমস্ত কারণে আমরা নিজেদের কাছ থেকে নিজেরা পালিয়ে বেড়াই এবং আমরা কেউই সম্পূর্ণ আমাদের সেই আদর্শ মানদণ্ড অনুযায়ী কেউই আদর্শ মানব বা মানবিক পরিপূর্ণ মানবিক গুণাবলী সম্পন্ন হতে পারি না। তো এই যে আমরা মরীচিকার পিছনে ছুটি ক্ষুব্ধ হই নিজেদের প্রতি, এটা একটা দিক। এবং আর একটা দিক হচ্ছে যে অন্যদের ভিতরে যখনই আমরা এই ধরনের কিছু বৈশিষ্ট্য দেখি, সেই বৈশিষ্ট্যটাকে আমরা তখন তাদের ভিতরে আরো বড় করে দেখি এবং তাদের বিরুদ্ধে তখন আমাদের ক্ষোভ প্রকাশিত হয়, যেটাকে আমরা আগেও আলোচনা করেছি, যেটা আমাদের ডার্কনেস, শ্যাডো, যেটা অন্যদের ভিতরে শ্যাডো প্রজেকশন হয়, আমাদের যেটা ডার্ক সাইড, সেটা আমরা অন্যদের ভিতর দেখলে আমরাও তখন তাদের প্রতি অনেক বিরূপতা অনুভব করি। তো এই যে সোশ্যাল ব্রেইনের প্রভাবে যেটা হয়, আমরা যখন আরেকজন যাদের সাথে আমাদের স্বার্থের কোনো সংঘাত ঘটে, তখন আমাদের ব্রেইন তাদের ভিতরে সেই নেতিবাচক বৈশিষ্ট্যগুলিকে আরোপ করে এবং ডিহিউম্যানাইজ করা শুরু করে, যে না, ও লোকটা এই গোষ্ঠী, এরা হচ্ছে মানুষই না, এরা মানুষ নামের কলঙ্ক। ব্রিদিং এক্সারসাইজ, আবার 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখন আমরা অন্যদেরকে মানবিক বৈশিষ্ট্যের বাইরে অন্য কোনো কিছু দিয়ে আখ্যায়িত করার চেষ্টা করি, তখনই তাদের প্রতি আমাদের যেই মানবিক গুণাবলী আমরা নিজেদের ভিতরে চাই, অনুভব করার চেষ্টা করি, আমাদের ভিতরে মানবিক গুণাবলী প্রকাশিত হোক। কিন্তু যেহেতু মানবিক, সুতরাং আরেকজনকে যখন আমরা আখ্যা দিই যে সে মানুষ না, সে হচ্ছে বর্বর, সে হচ্ছে জানোয়ার, সে হচ্ছে পশু, বা সে হচ্ছে এরকম সেই রুয়ান্ডোদের ভাষায় তেলাপোকা, অথবা সে হচ্ছে একটা হায়না, নেকড়ে, এইরকম ভাবে তাকে অমানুষ বা মানুষ হিসাবে যখন আমরা না দেখার চেষ্টা করি, বলি, বর্ণনা করি, তখন আমাদের মস্তিষ্কের যেটা মিরর নিউরন, সেটা তাদের প্রতি উদ্দীপ্ত হয় না তাদের কথা শুনলে।
তখন আমরা তাদের প্রতি ঘৃণা পোষণ করাটাকে আমরা যুক্তিসঙ্গত এবং স্বাভাবিক মনে হয়। তখন আর এটা আমাদের বিবেককে নাড়া দেয় না। আমাদের তখন মনে হয় হ্যাঁ এটা ঠিকই হয়েছে, তাদের প্রতি এই ঘৃণাটা এটাই উপযোগী, তারা এই ঘৃণার পাত্র হওয়ারই উপযোগী। তাহলে এইভাবেই আমরা আসলে তাদের প্রতি একেবারে নিঃসংকোচে নির্দ্বিধায় মানে আবেগ শূন্য ভাবে আমাদের বিবেকের কাছে দংশিত না হয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। তাহলে এই ধরনের অন্যদের প্রতি আচরণ করা থেকে যদি আমরা নিজেদেরকে দূরে রাখতে চাই, না চাইলে সমস্যা নেই, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যার ভিতরে ইচ্ছা আছে তখন সে এটাই চিন্তা করতে পারে যে আমি আরেকজনকে যে এইভাবে বলছি যে সে জানোয়ার, সে পশু, সে নরাধম, এই জিনিসগুলি আমার ব্রেনকে প্রভাবিত করছে এবং যার ফলে আমি তাদের প্রতি আমার যে স্বাভাবিক যে মানবিক গুণ মানে মানবিকতা সেগুলি হারিয়ে ফেলছি। সুতরাং আমি যদি নিউট্রাল থাকতে চাই, আমি যদি সেই আমার ভিতরে যে তথাকথিত আমার ভিতরে বায়াসনেসটাকে আমি যদি কমাতে চাই, তাহলে আমাকে এই ধরনের বিশেষণ থেকে সযত্নে নিজেকে পরিহার করতে হবে। এবং যখনই এ ধরনের বর্ণনা আমরা দেখব কোনো গোষ্ঠীর প্রতি বা কারো প্রতি, তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এটার উদ্দেশ্য হচ্ছে যে অন্যদেরকে এদের প্রতি খেপিয়ে তোলা। তাহলে এটা যখনই আমি জানবো তখন আসলে ওই প্রভাবটা আমার উপরে আর কাজ করবে না। তখন আমি নিরপেক্ষভাবে আমি দুপক্ষকেই বিচার করতে পারবো। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার শ্বাস ছাড়তে থাকি। এখন আমরা চোখ মেলে তাকাতে পারি। তাহলে যারা ফেসবুক লাইভে এতক্ষণ সাথে ছিলেন বা সামনে দেখছেন বা দেখবেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ফেসবুক লাইভ সেশন আজকের মতন এখানে শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ।